আজকে আমরা করব ক্লাস 5-এর ৭৬ পৃষ্ঠার সমস্যা বুঝিয়ে সমাধানের চেষ্টা করি। এখানে আমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ এই সমস্ত বাস্তব সমস্যার সমাধান করব। তো প্রথম অঙ্কটা কি বলেছে? প্রথম অঙ্কটা দেয়া আছে দুটি সংখ্যার গুণফল 1035 বা 1035। একটি সংখ্যা 23 হলে অন্যটি কত? তাহলে দুটো সংখ্যার গুণফল দেয়া আছে 1035, তার মধ্যে একটা সংখ্যা আমাদের বলে দেয়া আছে 23। তো অন্য সংখ্যাটা আমাদের নির্ণয় করতে হবে। তো একেরটা কি বলে দেওয়া আছে? দুটি সংখ্যার গুণফল 1035। তাহলে আমরা দুটো সংখ্যা এই রকম নাম দিতে পারি, প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যা। দুটো সংখ্যা কে কে আমরা জানি না। দুটো সংখ্যা কে কে জানি না, আমরা একটা সংখ্যা জানি, একটা সংখ্যা জানি না। তো আমরা ধরে নেব দুটো সংখ্যার মধ্যে দুটো সংখ্যা হলো একটা প্রথম সংখ্যা, একটা দ্বিতীয় সংখ্যা। এবার যেটা প্রথম সংখ্যা সেটা 23 দেয়া আছে, আমরা দ্বিতীয় সংখ্যা বের করব। তো আমরা তাহলে লিখতে পারি প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা সমান 1035। এটা আমাদের দেয়া আছে, দুটো সংখ্যা গুণ 1035। আমরা ধরে নিচ্ছি দুটো সংখ্যা, একটা প্রথম সংখ্যা, একটা দ্বিতীয় সংখ্যা। তো প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা সমান 1035। এবারে এখানে বলে দেওয়া আছে একটা সংখ্যা 23। তাহলে ধরে নিই প্রথম সংখ্যাটাই 23। তাহলে প্রথম সংখ্যার জায়গায় আমরা 23 লিখব। তো 23 গুণ দ্বিতীয় সংখ্যা যেটা আমরা জানি না, দ্বিতীয় সংখ্যা সমান তাহলে কত না 1035। এবারে একটা জিনিস লক্ষ্য করব, আমরা দ্বিতীয় সংখ্যাটা বের করব। লক্ষ্য করলে দেখা যাবে 23 গুণ দ্বিতীয় সংখ্যা সমান 1035 হয়ে আছে। সমান চিহ্নের বাঁ দিকে দুটো সংখ্যা, সমান চিহ্নের ডান দিকে একটা সংখ্যা। তো সমান চিহ্নের বাঁ দিকে দুটো সংখ্যা কী আকারে আছে না, সমান চিহ্নের বাঁ দিকে দুটো সংখ্যা গুণ আকারে আছে। তাহলে যখন সমান চিহ্নর ডান দিকে একটা সংখ্যাকে পাঠানো হবে, সেই সংখ্যাটা ভাগ আকারে চলে যাবে। যদি সমান চিহ্নের বাঁ দিকে দুটো সংখ্যা যোগ আকারে থাকতো, সেটার থেকে একটা যে কোনো একটা সংখ্যাকে যখন ডান দিকে পাঠানো হবে সেটা বিয়োগ আকারে যেত। যদি বিয়োগ আকারে থাকতো তখন সেটা ডান দিকে গেলে যোগ হয়ে যেত। যেহেতু গুণ আছে সেটা ভাগ আকারে চলে যাবে ডান দিকে। যদি ভাগ আকারে থাকতো ডান দিকে গেলে সেটা গুণ আকারে চলে যেত। তাহলে এখানে 23টাকে আমাদের ওদিকে নিয়ে যেতে হবে, কারণ আমরা দ্বিতীয় সংখ্যাটা বের করব। তো 23টা বাঁ দিকে ছিল গুণ আকারে, তাহলে ডান দিকে গেলে কি হয়ে যাবে না ভাগ আকারে। তাহলে আমরা এখানে লিখতে পারি দ্বিতীয় সংখ্যা সমান 1035 ভাগ 23। যেটা আমরা ভাগ করব সেটা নিচে দেয়া যায়। এবার আমরা ভাগটা এখানে করে নেব। তো 23 দিয়ে ভাগ করব, 23টা বাঁ দিকে লিখলাম, আর 1035টা আমরা এখানে লিখব। তো আমরা 23 দিয়ে ভাগ করব 1035কে। 23-এর নামটা আমাদের জানা নেই। ভাগের নিয়ম কি না, ভাগের নিয়ম হলো প্রথম থেকে একটা সংখ্যা নেব, সেটা যদি যেটা দিয়ে ভাগ করছি তার থেকে ছোট হয় তাহলে ভাগ করা যাবে না।
তারপরে আমরা দুটো সংখ্যা নেব, সেটাও যদি ছোটো হয় ভাগ করা যাবে না, তারপর তিনটে সংখ্যা নেব। এইভাবে আমাদের করতে হবে। তো প্রথম বাঁ দিক থেকে একটা সংখ্যা নিলে 1, যেটা কিনা 23-এর থেকে ছোটো। তাহলে আমরা বাঁ দিক থেকে দুটো সংখ্যা নিতে হবে, নিলে হয় 10, 10ও 23-এর থেকে ছোটো। তাহলে বাঁ দিক থেকে তিনটে সংখ্যা নিতে হবে, না 103, 103টা 23-এর থেকে বড়। তাহলে 103কে 23 দিয়ে প্রথম আমরা ভাগ করব। তো প্রথমে কত দিয়ে যাবে, মানে 23-এর সঙ্গে কত গুণ করলে সেটা 103-এর ছোটো হবে। তাহলে আমরা এর জন্য কি করব না, 23-এর পরপর নামতে তো আমরা জানি না, 23 একটা বড় সংখ্যা। তো দেখব যেটাকে ভাগ করছি তার বাঁ দিক থেকে দুটো সংখ্যা কে আছে, 10, আর যেটা দিয়ে ভাগ করছি মানে 23 এর বাঁ দিকের সংখ্যাটা নাম 2। তাহলে আমরা যদি 10কে 2 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল হয় 5। তাহলে আমরা প্রথমে 23কে 5 দ্বারা ভাগ করে দেখব, ওই 23কে 5 দ্বারা গুণ করে দেখব কত হয়। তো আমরা 23কে যদি 5 দ্বারা গুণ করি কত হচ্ছে না, 5 3 15, 5 হাতে থাকে 1, 5 2 10 একে 11। 115 103-এর থেকে বড়। তাহলে 5 নয় 23কে 4 দ্বারা গুণ করতে হবে। এবারে দেখব 4 দ্বারা গুণ করলে কত হয়, 3 4 12, 2 হাতে থাকে 1, 4 2 8 আর 1 9, হলো 92, যেটা 103-এর থেকে ছোট। তাহলে আমরা ভাগফলের জায়গায় এখানে 4 লিখব আর 103-এর তলাতে লিখব 92। এবারে বিয়োগ করে দেবো আমরা, বিয়োগ করলে এটা 3 থেকে 2 বিয়োগ করলে 1, 10 থেকে 9 বিয়োগ করলে 1। এবার উপর থেকে একটা সংখ্যা ফের নামলো। আমরা এখানে আগেই করে রেখেছি 23-এর সঙ্গে 5 গুণ করলে 115, এখানে এসে গেছে 115। তো ভাগফলের জায়গায় 5 লিখব, তো এখানে 115 ভাগফল মিলে গেল। তাহলে আমরা উত্তর লিখব কি, অন্য সংখ্যাটি হলো, অতএব অন্য সংখ্যাটি হলো কত, যেটা ভাগফল বেরিয়েছে না 45। এটা হলো প্রথম অঙ্ক। এবারে দ্বিতীয় অঙ্কটা কি বলেছে, দু নম্বর অঙ্কটা বলেছে ক্রিকেট খেলার টিকিট কেনার জন্য 3টি সারিতে লোকেরা দাঁড়িয়ে আছে। প্রতিটি সারিতে 4830 জন দাঁড়িয়ে আছে। সেখান থেকে 2539 জন চলে গেল। এখন কতজন লাইনে দাঁড়িয়ে আছে? কি বলেছে না, ক্রিকেট খেলা দেখতে টিকিট কাটতে হয়, সেই টিকিট কাটার জন্য লোকেরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। কেমনভাবে দাঁড়িয়ে আছে না, 3টে সারিতে দাঁড়িয়ে আছে, এইভাবে দাঁড়িয়ে আছে। ধরো এটা টিকিট কাউন্টার, এখানে টিকিট কাটা হচ্ছে, 3টে কাউন্টার থেকে টিকিট দিচ্ছে, এই একটা, এই একটা আর এই একটা। তাহলে লোকেরা এইভাবে 3টে লাইন করেছে, এই একটা লাইন, এই একটা লাইন আর এই একটা লাইন, এভাবে লাইন করে লোকেরা দাঁড়িয়ে আছে। না প্রত্যেকটা লাইনে কি বলেছে না 4830 জন করে দাঁড়িয়ে আছে। তার মানে এই লাইনটাতেও দাঁড়িয়ে আছে 4830 জন, এই লাইনটাতেও দাঁড়িয়ে আছে 4830 জন, আর এই লাইনটাতেও দাঁড়িয়ে আছে 4830 জন। তাহলে মোট কতজন লোক এখন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে না, এখানে 4830 জন, এখানেও 4830 জন, এখানেও 4830 জন। তাহলে আমরা পাবো কী করে না 4830কে 4830 তো 3বার আছে 3টে জায়গায়, তাহলে 3 দিয়ে গুণ করে তাহলে মোট কতজন লোক টিকিট কাটছে আমরা পেয়ে যাব। তাহলে প্রতিটি সারিতে মানে কি, একটি সারিতে, তাহলে আমরা লিখব
একটি সারিতে দাঁড়িয়ে আছে একটি সারিতে দাঁড়িয়ে আছে 4,830 জন। তাহলে কটা সারি ছিল না? 3টে সারি। তো তিনটি সারিতে দাঁড়িয়ে আছে গুণ 3। তাহলে কতজন আমরা দেখি গুণ করে। 0-র সঙ্গে 3 গুণ করলে হয় 0, 3-এর সঙ্গে 3 গুণ করলে হয় 9, 3-এর সঙ্গে 8 গুণ করলে হয় 24-এ 4, হাতে থাকে 2, 3 আর 4 12, আর 2 14। তাহলে মোট লোক টিকিট কাটতে এসেছিল কতজন? না 14,490 জন। এবারে বলে দিয়েছে সেখান থেকে 2,539 জন চলে গেল। অনেকে ভিড় দেখে চলে গেছে। কতজন চলে গেছে? না 2,539 জন। এখন কতজন লোক লাইনে দাঁড়িয়ে আছে, মানে মোট কতজন লোক লাইনে দাঁড়িয়েছে। এই লাইনটাতে যে দাঁড়িয়ে আছে সেও লাইনে দাঁড়িয়ে আছে, এখানে যে দাঁড়িয়ে আছে সেও লাইনে দাঁড়িয়ে আছে। আমাদের চেয়েছে এখন কতজন লোক লাইনে দাঁড়িয়ে আছে, মানে মোট কতজন লোক লাইনে দাঁড়িয়ে আছে। তাহলে মোট টিকিট কাটতে এসেছিল 14,490 জন। সেখান থেকে চলে গেল 2,539 জন। 2,539 জন। তাহলে এখন কতজন লাইনে দাঁড়িয়ে আছে? না বিয়োগ করতে হবে, বিয়োগ। তো এটা বিয়োগ করলে কত হয়? না এখন লাইনে দাঁড়িয়ে আছে এটা বিয়োগ করব। তো 0 উপরে 9 নিচে, তাহলে 10 যোগ করতে হবে। উপরে হবে 10, 0-র সঙ্গে 10 যোগ করলে হয় 10, 10 থেকে 9 বিয়োগ করলে হয় 1। যেহেতু এখানে 10 যোগ করেছি, আমরা এখানে 1 যোগ করব নিচে পরেরটায়। তো এটা হয়ে যাবে 4। 9 থেকে 4 বিয়োগ করলে হয় 5। ফের এখানে 4, নিচে 5, তাহলে উপরেরটা ছোট, উপরেরটাতে 10 যোগ করব। উপরেরটা হয়ে গেল 14। 14 থেকে 5 বিয়োগ করব, কত হয়? না 9। যেহেতু এখানে আমরা 10 যোগ করেছি, তাহলে এখানে 1 যোগ করতে হবে। তো 2-এর সঙ্গে 1 যোগ করলে হয় 3। 4 থেকে 3 বিয়োগ দিলে হয় 1, আর 1-এর তলায় কেউ নেই, তো 1। তাহলে কতজন এখনও লাইনে দাঁড়িয়ে আছে? 11,951 জন। তাহলে উত্তর লেখা হবে অতএব এখনও লাইনে দাঁড়িয়ে আছে 11,951 জন। এরপরে আসি 3-এরটা। 3-এরটা কী বলেছে? দুটি সংখ্যার যোগফল 2,420 এবং তাদের বিয়োগফল 1,224 হলে সংখ্যা দুটি কী কী? তাহলে দুটো সংখ্যা আমরা জানি না। প্রথম অঙ্কটার মতো ধরে নেব একটা প্রথম সংখ্যা, একটা দ্বিতীয় সংখ্যা।
তাহলে দুটো সংখ্যার যোগফল কত দেওয়া আছে? না 2420। আর বিয়োগফল কত দেওয়া আছে? 1224। তাহলে আমরা কি লিখব? না প্রথম সংখ্যা যোগ দ্বিতীয় সংখ্যা সমান কত দেওয়া আছে? 2420। বলা আছে তাদের বিয়োগফল। তাহলে প্রথম সংখ্যা বিয়োগ দ্বিতীয় সংখ্যা সমান 1224। 1224। তাহলে আমরা কি পেলাম? প্রথম সংখ্যা যোগ দ্বিতীয় সংখ্যা সমান 2420, আর প্রথম সংখ্যা বিয়োগ দ্বিতীয় সংখ্যা সমান 1224। এবার যদি আমরা দুটো যোগ করে দিই, দুটো আমরা যোগ করে দেব। যোগ মানে এখানে যোগ। একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, তাহলে প্রথম সংখ্যার সঙ্গে প্রথম সংখ্যাটা যোগ হবে এইটা, আর তারপরটা দ্বিতীয় সংখ্যার সঙ্গে দ্বিতীয় সংখ্যাটা বিয়োগ হয়ে যাবে। তো কোনো জিনিস থেকে একই জিনিস বিয়োগ হয়ে গেলে সেটা কেটে যায়, উঠে যায়। তো দ্বিতীয় সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা যখন বিয়োগ হবে তাহলে এটা উঠে যাবে। তাহলে এখানে প্রথম সংখ্যা আর প্রথম সংখ্যা যোগ করলে কত হয়? না দুটোর প্রথম সংখ্যা হয়। তাহলে 2 গুণ প্রথম সংখ্যা সমান, তাহলে এটা কত হবে? এটা যোগ করতে হবে। যোগ করলে কত হয়? না 4 4 6 3। তাহলে 2 গুণ প্রথম সংখ্যা সমান এত। তাহলে শুধু প্রথম সংখ্যা সমান কত হবে? না দুইটা দিকে গুণ আকারে আছে, ওদিকে চলে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে পরের লাইনে লিখব প্রথম সংখ্যা সমান 3 6 4 4 ভাগ 2। ভাগ করলে কত হয়? না পাশে ভাগ করে আমরা দেখে নিই। 3 6 4 4কে আমরা কত দিয়ে ভাগ করব? 2 দিয়ে ভাগ করব। তো 3 আছে, এটা 2 দিয়ে ভাগ করছি, তো 2 1-কে 2 বসলো, বিয়োগ করলে হয় 1, উপর থেকে একটা নামলো 6, তাহলে 8 দুগুণে 16, উপর থেকে ফের একটা নামলো 4, তো 2 দুগুণে 4, ফের একটা 4 নামবে, 2 দুগুণে 4। তো ভাগফল কত হলো? 1 8 2 2। তো প্রথম সংখ্যা আমরা পেয়ে গেলাম। এবারে তাহলে আমরা দ্বিতীয় সংখ্যা কি করে পাবো? না আমরা তো এখানেই লিখেছিলাম প্রথম সংখ্যা যোগ দ্বিতীয় সংখ্যা সমান 2420। তাহলে ফের সেটা লিখব। প্রথম সংখ্যা যোগ দ্বিতীয় সংখ্যা সমান 2420। তো প্রথম সংখ্যার জায়গায় আমরা কত বসাবো? না 1822 যোগ দ্বিতীয় সংখ্যা সমান 2420। তাহলে এপারে দ্বিতীয় সংখ্যার সঙ্গে এই যে সংখ্যাটা কী আকারে আছে? যোগ আকারে আছে। তো সমান চিহ্ন ওদিকে চলে গেলে কী আকারে চলে যাবে? না বিয়োগ আকারে। তাহলে আমরা লিখতে পারি দ্বিতীয় সংখ্যা
দ্বিতীয় সংখ্যা সমান 2420 বিয়োগ 1822। আমরা রাফে বিয়োগটা করে নেব। 2420 থেকে 1822 বিয়োগ, এখানে 10 ধরতে হবে, তাহলে এটা হচ্ছে 8, এটাতে 1 যোগ করতে হবে, এটা 3, ফের উপরে 10 যোগ করতে হবে 12, তো এটা হয়ে গেল 9। তো এখানে ফের 1 যোগ করতে হবে 9, উপরে ফের 10 যোগ করতে হবে 14, তো 14 থেকে 9 বিয়োগ করলে হয় 5, এখানে 1 যোগ করতে হবে, তো 2 থেকে 2 বিয়োগ করলে হয় 0, তাহলে উত্তর হলো 598। তাহলে আমাদের এখানে চেয়েছিল সংখ্যা দুটি কী কী, তাহলে লিখব অতএব সংখ্যা দুটি হলো সংখ্যা দুটি হলো 1822 ও 598। এরপরে চারেরটা কি বলা আছে না, একটি চাকরি পরীক্ষার জন্য 50,125 জন প্রার্থী এসেছেন। একটি ঘরে 25 জন করে বসতে দেওয়া হলো। মোট কতগুলি ঘরে সবাই বসলো? তাহলে মোট প্রার্থী কতজন না 50,125 জন। এবার একটা ঘরে কতজন বসেছে? একটা ঘরে বসেছে 25 জন। তাহলে সমস্ত প্রার্থীকে বসতে গেলে মোট কতগুলো ঘর লাগবে? সেটার জন্য আমাদের কী হবে না, আমাদের ভাগ করতে হবে। তাহলে আমরা লিখব কি, মোট প্রার্থী কতজন? 50,125 জন। একটি ঘরে বসে কতজন না, একটি ঘরে বসে 25 জন। তাহলে মোট ঘর লাগবে তাহলে কি করতে হবে? 50,125কে 25 দ্বারা ভাগ করতে হবে, কেননা মোট 50,125 জনকে বসতে দিতে হবে। তো একটা ঘরে যদি 25 জনকে বসানো হয় তাহলে মোট কতগুলো ঘর লাগবে করলে আমাদের কি করতে হবে না, 50,125কে 25 দ্বারা ভাগ। আমরা ভাগটা করে দেখি। 25 দ্বারা ভাগ 50,125কে। তো প্রথম যদি বাঁ দিক থেকে একটা নিই হয় 5, 5কে ভাগ করা যায় না 25 দিয়ে, তো দুটো নিতে হবে, নিলে হয় 50। তো 25 দুগুণে 50 মিলে গেল। এবার উপর থেকে একটা সংখ্যা নামবে 1। 1 নামলে 25 দ্বারা ভাগ করা যাবে না, 1 25-এর থেকে ছোট, ওই জন্য এখানে 0 বসিয়ে আরেকটা সংখ্যা নামাবো, নামে 2। 2 বসলে হচ্ছে 12, সেটাও 25-এর থেকে ছোট। তাহলে আরেকটা সংখ্যা নামাতে হবে, তার জন্য ফের এখানে 0 বসাবো, উপর থেকে আমরা আরেকটা সংখ্যা নামিয়ে নিলাম। এবারে হলো 125। তো 25-এর সঙ্গে 5 গুণ করলে হয় 125। তো এখানে ভাগ মিলে গেল। তাহলে মোট কতগুলি ঘর লাগছে? অতএব
মোট ঘর লাগবে 2005টি। এবারে আসি, এইটা ছিল 4-এরটা। এবারে আসি 5-এরটা। 5-এরটা বলেছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর। বর্তমান বয়স মানে এখন যে বয়সটা আছে সেটা পিতা পুত্রের বয়সের সমষ্টি মানে যোগফলটা 60 বছর। 15 বছর পরে তাদের বয়সের সমষ্টি কত হবে? 15 বছর পরে পিতার বয়সও 15 বছর বেড়ে যাবে, পুত্রের বয়সও 15 বছর বেড়ে যাবে। 15 বছর পরে শুধু পিতার বয়স বা পুত্রের বয়স বাড়বে না, 15 বছর পরে পিতার বয়সও 15 বছর বাড়বে আর পুত্রের বয়সও 15 বছর বাড়বে। ধরে নাও রামবাবুর বয়স 40 বছর, রামবাবুর ছেলের বয়স 10 বছর। তো 15 বছর পরে রামবাবুর বয়স কত হবে? না 40 যোগ 15 মানে 55 বছর। 15 বছর পরে রামবাবুর ছেলের বয়স কত হবে? 10 যোগ 15 মানে 25 বছর। তো 15 বছর পরে দুজনের বয়স 15 কত বছর বাড়ছে মোট? যদি যোগ করি, পিতারও বয়স বাড়ছে 15 বছর, পুত্রেরও বয়স বাড়ছে 15 বছর। তাহলে মোট কত বয়স বাড়ছে দুজনের বয়স? না, বাড়ছে 30 বছর। 15 যোগ 15। তাহলে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি সমান 60 বছর। এটাকে যদি আমরা লিখি, এইভাবে লেখা যায়, পিতার বয়স যোগ পুত্রের বয়স সমান 60 বছর। আচ্ছা, এবার 15 বছর পরে, 15 বছর পরে পিতার বয়স কত হবে? বয়স সমান বর্তমান বয়স মানে এখন যে বয়সটা আছে, বর্তমান বয়স যোগ 15। আর 15 বছর পরে পুত্রের বয়স সমান কত হবে? বর্তমান বয়স যোগ 15। এইটা যেটা দেয়া আছে এটা কী ছিল? পিতার যদি আমরা লিখি বর্তমান বয়স, আর এটা পুত্রের বর্তমান বয়স। তাহলে পিতার বর্তমান বয়স যোগ পুত্রের বর্তমান বয়স সমান 60 বছর। 15 বছর পরে পিতার বয়স কত হবে? না, পিতার বর্তমান বয়স যোগ 15, আর 15 বছর পরে পুত্রের বর্তমান বয়স কত হবে? এই পুত্রের বয়স কত হবে? না, পুত্রের বর্তমান বয়স যোগ 15। তাহলে 15 বছর পরে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি
কত হবে না পিতার বর্তমান বয়স যোগ 15 যোগ পুত্রের বর্তমান বয়স যোগ 15। এটাকে আমরা লিখতে পারি পিতার বর্তমান বয়স যোগ পুত্রের বর্তমান বয়স যোগ 15 যোগ 15। যদি আমরা এটা ঘুরিয়ে লিখি তো এইটা পিতার বর্তমান বয়স আর পুত্রের বর্তমান বয়স কত দেওয়া ছিল 60 বছর, তাহলে এর জায়গায় লিখব 60 যোগ 15 যোগ 15 সমান কত হচ্ছে 90। তাহলে অতএব 15 বছর পরে তাদের বয়সের সমষ্টি সমান 90 বছর। এটা আমরা একেবারে 60-এর সঙ্গে 30 যোগ করে 90 লিখতে পারতাম, কেননা 15 বছর পরে আমি প্রথমেই বললাম 15 বছর পরে পিতার বয়সও 15 বছর বাড়বে, আবার পুত্রের বয়সও 15 বছর বাড়বে। তাহলে সমষ্টি কত বাড়ছে 15 যোগ 15 সমান 30 বছর। তাহলে 15 বছর পরে তাদের বয়সের সমষ্টি কত হবে না 60 এখনকার বয়স যোগ 30 সমান 90। এরপরে আসি 6-এর অঙ্কটা। ছয়টা দেওয়া আছে শুভ্রা ও শুভ্রার মায়ের বর্তমান বয়সের সমষ্টি 40 বছর, 10 বছর আগে তাদের বয়সের সমষ্টি কত ছিল। এইটা একদম 5-এরটার মতো এখানে পরে, ওই জন্য আমরা যোগ করেছি। তাহলে আগে করতে গেলে কি করতে হবে না বিয়োগ করতে হবে। এটাও মুখোমুখি আমরা করতে পারি। তাদের বর্তমান বয়সের সমষ্টি 40 বছর, 10 বছর আগে শুভ্রার মায়ের বয়স 10 বছর কম ছিল, শুভ্রারও বয়স 10 বছর কম ছিল। তাহলে দুজনে মিলিয়ে কত বছর কম ছিল না 20 বছর কম ছিল। তাদের বয়সের সমষ্টি ছিল তাহলে কত না 20 বছর। 40 থেকে 20 বিয়োগ দিয়ে দিতে হবে। তাহলে 6-এরটা আমরা পেরে যাব। এরপরে আসি 7-এরটা। 7-এরটা আছে এক ব্যক্তি 60,000 টাকা ছিল, তিনি স্ত্রীকে 2,500 টাকা ও পুত্রকে 10,500 টাকা দিলেন, বাকি টাকা তিনি দান করলেন। তিনি কত টাকা দান করেছিলেন। তাহলে ব্যক্তিটির মোট যে টাকা ছিল, টাকার পরিমাণটা ছিল সেটা ছিল 60,000 টাকা। তাহলে লিখি ব্যক্তিটির মোট টাকা 60,000 টাকা। স্ত্রীকে দেন 2,500 টাকা, পুত্রকে দেন 10,500 টাকা। তাহলে দুজনকে মোট দেন, দুজনকে মোট দেন। তাহলে কী করতে হবে যোগ করতে হবে। যোগ শূন্যর সঙ্গে যোগ করলে 0, এটা 0, 5 5 10, অর্থাৎ 1 2 আর 1 যোগ করলে হয় 3,
আর 1 বসে গেল। তাহলে দুজনকে মোট 13,000 টাকা দিয়ে দিয়েছে। তাহলে বাকি টাকা তিনি দান করেছিলেন। তাহলে বাকি টাকা কত? তার কাছে ছিল 60,000 টাকা, দুজনকে দিয়ে দিয়েছে 13,000 টাকা। তাহলে বাকি টাকা 60,000 থেকে 13,000 বিয়োগ 0,0,0,7,4, হ্যাঁ, 47,000 টাকা। তাহলে আমাদের চেয়েছে তিনি কত টাকা দান করেছিলেন। অতএব তিনি দান করেছিলেন 47,000 টাকা। এরপরে আছে 8-এরটা। 8-এরটা কি বলেছে না, 1 এবং 10-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির যোগফল নির্ণয় করি। মৌলিক সংখ্যা কাকে বলে? যে সংখ্যাকে সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যার দ্বারা ভাগ করা যায় না, তাকেই মৌলিক সংখ্যা বলে। তো 1 ও 10-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো কি কি? 1 ও 10-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলি হল 2, 1 মৌলিক সংখ্যা নয়, যৌগিক সংখ্যাও নয়, 3, 5, 7, আর কেউ নেই। তো যোগ করলে কত হয়? 2, 3, 5, 5, 5 10 যোগ 7, 17। তো 1 ও 10 মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির যোগফল 17। এরপরে আছে 9-টা। 9টা বলছে একটি শ্রেণীর 42 জন শিশুর গড় বয়স 11 বছর, তাহলে তাদের বয়সের সমষ্টি কত? গড় বয়স মানে তাদের প্রত্যেকের বয়স ধরে নেওয়া হয় 11 বছর। কতজন শিশু আছে? 42 জন। প্রত্যেকের বয়স ধরে নেওয়া হচ্ছে 11 বছর করে। তাহলে তাদের বয়সের সমষ্টি কত হবে? না, 42 গুণ 11। তাহলে আমরা কি করব না, একটি শিশুর বয়স, একটি শিশুর বয়স 11 বছর। তাহলে 42টি শিশুর বয়স গুণ 42, তো গুণ করলে কত হবে? 22, 44, 2, 6, 4 বছর। তাহলে 42টি শিশুর বয়স মানে মোট বয়স সমষ্টি। তাহলে আমরা লিখব অতএব তাদের বয়সের সমষ্টি 462 বছর। আর এরপরে 10-এরটা সবগুলোকে যোগ করে দিলে আমরা উত্তর পেয়ে যাব। 10-এরটা নিজেরা চেষ্টা করবে, ভালো করে পড়ে সবগুলো যোগ করে দেবে, উত্তর পেয়ে যাব।